আচ্ছা, আমাদের রান্নাঘরটা কি শুধু রান্নার জায়গা, নাকি এটা প্রাকৃতিক ওষুধের এক ভাণ্ডারও হতে পারে? দেখুন, বহু শতাব্দী ধরে চলে আসা যে ঐতিহ্যবাহী জ্ঞান, তাকে যখন আধুনিক বিজ্ঞান সমর্থন করে, তখন কিন্তু পুরনো ধারণাগুলোই নতুন করে প্রাণ পায়। তো চলুন, আজ আমরা এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখব। তো প্রশ্নটা হলো, সাধারণ সর্দি কাশির মতো রোগের সমাধান কি আসলেই আমাদের রান্নাঘরে একদম হাতের কাছেই থাকতে পারে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব। আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করা খুব সাধারণ কিছু উপাদানের পেছনে যে বৈজ্ঞানিক শক্তিটা লুকিয়ে আছে, সেটা খুঁজে বের করার চেষ্টা করব। তো সবার আগে কথা বলা যাক সবচেয়ে সাধারণ একটা সমস্যা নিয়ে, যেটা আমাদের প্রায় সবারই হয়, সর্দি আর কাশি। চলুন দেখি কিভাবে আমাদের দাদি নানিদের আমলের সেই সব ঘরোয়া টোটকাগুলো এখন বৈজ্ঞানিক স্বীকৃতি পাচ্ছে। সর্দি কাশি বললেই কিন্তু সবার আগে আদা আর মধুর মিশ্রণের কথা মনে আসে, তাই না? ব্যাপারটা কিন্তু নতুন না। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে আদাকে বলা হতো মহাঔষধি, মানে এক কথায় মহান ঔষধ। আর এর কার্যকারিতা কিন্তু আজও একটুও কমেনি। আর এটা বানানোর পদ্ধতি তো একদমই সোজা। জাস্ট 1 চামচ আদার রস আর 1 চামচ মধু, সাথে একটু লেবুর রস গরম পানিতে মিশিয়ে নিলেই হলো। ভালো ফল পেতে দিনে 2 থেকে 3 বার এটা পান করার কথা বলা হয়। এখন প্রশ্ন হলো, এটা কাজ করে কিভাবে? এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু বেশ মজার। আসলে আদার মধ্যে জিঞ্জারল আর সোগাওয়াল নামে দুটো যৌগ থাকে। এই যৌগগুলো খুব শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। সোজা কথায় এরা শ্বাসনালীর ইনফেকশন বা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। আর এটা শুধু যে ট্রেডিশনাল জ্ঞানের কথা তা কিন্তু নয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO পর্যন্ত শিশুদের রাতের কাশি কমানোর জন্য মধুর ব্যবহারকে স্বীকৃতি দিয়েছে। বুঝতেই পারছেন, এটা এই ঘরোয়া প্রতিকারের বিশ্বাসযোগ্যতাকে কতটা বাড়িয়ে দেয়। আমাদের দেশের একজন স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর ABM আবদুল্লাহ কিন্তু একই কথা বলছেন। তার মতে সর্দি কাশির একদম শুরুতে গরম পানিতে আদামধু খাওয়াটা খুবই উপকারী। তবে এখানে একটা জরুরি সতর্কতাও আছে। যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু মধু ব্যবহারের ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, আদামধুর পর সর্দি কাশির জন্য আর একটা দারুণ শক্তিশালী প্রতিকার হলো তুলসী। প্রায় সব বাড়িতেই পাওয়া যায়। আয়ুর্বেদে তো তুলসীকে জীবনদায়িনী গাছ বলা হয়। নামটা থেকে এর ঔষধি গুণের একটা আভাস পাওয়া যায়, তাই না? তো তুলসী পাতা ঠিক কিভাবে কাজ করে? এর আসল কারণ হল এর মধ্যে থাকা কিছু এসেনশিয়াল অয়েল, যেমন ধরুন ইউজেনল, সিট্রাল আর লিনালুল। এই যৌগগুলোর অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল ক্ষমতা আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, কিছু গবেষণা এমনও বলছে যে এটা নাকি স্ট্রেস হরমোন কমাতেও সাহায্য করতে পারে। বেশ, সর্দি কাশির পর্ব তো গেল। এবার চলুন নজর দিই আরেকটা খুব সাধারণ সমস্যার দিকে, যেটা হলো হজমের গণ্ডগোল। গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমের মতো ব্যাপারগুলোর প্রাকৃতিক সমাধানও কিন্তু আমাদের রান্নাঘরেই আছে। এখানে যে দুটো মশলার কথা বলবো, সেগুলো হলো দারুচিনি আর এলাচ। এই দুটো মশলা যে শুধু খাবারের স্বাদ বাড়ায় তা নয়, এরা কিন্তু হজম প্রক্রিয়াকেও অনেক উন্নত করে। তো দারুচিনির মধ্যে এমন কি আছে যা এটা করতে পারে? এর পেছনের মূল খেলোয়াড়টা হলো সিনামালডিহাইড নামের একটা যৌগ। এই অ্যাক্টিভ কম্পাউন্ডটা হজমে সাহায্য করে, আর আমাদের অন্ত্রে যেসব ব্যাকটেরিয়া গ্যাস তৈরি করে তাদের বেড়ে ওঠাকে থামিয়ে দেয়। আর এই তথ্যটা কিন্তু ভারতের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেসও সমর্থন। একজন রেজিস্টার্ড পুষ্টিবিদ সুমাইয়া আহমেদ একটা দারুণ টিপস দিয়েছেন। তিনি বলছেন, কোনো ভারী খাবারের পর যদি 1 কাপ দালুচিনি এলাচের চা পান করা যায়, তাহলে হজম প্রক্রিয়াটা বেশ দ্রুত হয়। কারণটা হলো, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ বাড়াতে সাহায্য করে। হজমের কথায় দইকে তো বাদই দেওয়া যায় না। দই কিন্তু শুধু একটা খাবার নয়, এটা আসলে একটা প্রোবায়োটিক। মানে এটা আমাদের অন্ত্র বা গাটের স্বাস্থ্য রক্ষা করে। মানে দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস আর বাইফিডো ব্যাকটেরিয়ামের মতো ভালো বা উপকারী ব্যাকটেরিয়া থাকে। বাংলাদেশের জাতীয় পুষ্টি ইনস্টিটিউটও কিন্তু এটাই বলছে। এই ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের হজমের ভারসাম্য ঠিক রাখে আর শরীরের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। বেশ, শরীরের ভেতরের স্বাস্থ্যের কথা তো অনেক হলো, কিন্তু বাইরের যত্ন তো সমান জরুরি, তাই না? চলুন এবার ত্বক আর ব্যথাবেদনার জন্য কিছু প্রাকৃতিক সমাধানের কথা জেনে নিই। ত্বকের যত্নে দুটো জিনিসের নাম আসবেই। এক হলো হলুদ আর 2 হলো নিম। হলুদের মধ্যে যে কার্কিউমিন থাকে সেটা প্রদাহ বা ইনফ্লামেশন কমায়, মানে ত্বককে শান্ত রাখে। আর অন্যদিকে নিমের মধ্যে থাকা নিম্বিডিন আর নিম্বিন নামের যৌগগুলো সরাসরি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এ কারণেই এটা ব্রণের বিরুদ্ধে এত কার্যকর। নিমের এই ক্ষমতা কিন্তু শুধু লোককথার মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ মানে CSIR নিমকে একটা শক্তিশালী জীবাণুনাশক বা অ্যান্টি মাইক্রোবিয়াল উদ্ভিদ হিসাবেই তালিকাভুক্ত করেছে।
এবার আসি ব্যথার কথায়। বিশেষ করে দাঁতের ব্যথার জন্য লবঙ্গ তেলের কথা তো বলতেই হবে। এটা যে কত পুরনো আর কার্যকারী একটা প্রতিকার তা শায়দ অনেকেই জানেন। তো এই লবঙ্গ তেল কিভাবে ব্যথা কমায়? এর মূল শক্তিটা আসে ইউজেনল নামের একটা যৌগ থেকে। এই ইউজেনল আসলে একটা প্রাকৃতিক ব্যথানাশক বা পেইন কিলার। এটা যা করে তা হলো ব্যথার সিগন্যাল বা সংকেতকে আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছাতে বাধা দেয়। এমনকি আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের জার্নালের মতো জায়গাতেও এর কার্যকারিতার কথা স্বীকার করা হয়েছে। তবে এত সব জানার পর একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে। এই ঘরোয়া প্রতিকারগুলো ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুন জেনে নেওয়াটা আবশ্যক। কারণ জিনিসগুলো প্রাকৃতিক মানেই যে পুরোপুরি নিরাপদ তা কিন্তু নয়। এদের ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হয়। একটা প্রশ্ন প্রায় মাথায় আসে, তাই না? যে ডাক্তারের দেওয়া ওষুধের সাথে এই ঘরোয়া প্রতিকারগুলো কি একসাথে ব্যবহার করা নিরাপদ? দেখুন, এটা কিন্তু একটা অত্যন্ত জরুরি প্রশ্ন। মনে রাখতে হবে কিছু প্রাকৃতিক উপাদান কিন্তু নির্দিষ্ট কিছু ওষুধের সাথে বিক্রিয়া করতে পারে। যেমন ধরুন আদা আর হলুদ, এগুলো রক্ত পাতলা করার যে ওষুধগুলো আছে সেগুলোর কাজে বাধা দিতে পারে। তাই সবসময় মনে রাখবেন, যদি কোনো ক্রনিক বা দীর্ঘমেয়াদী রোগ থাকে অথবা গর্ভাবস্থায় যে কোনো নতুন ঘরোয়া প্রতিকার শুরু করার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে। এটা মাস্ট। তাহলে একদম শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, আমাদের রান্নাঘরে থাকা প্রকৃতির এই বিশাল শক্তিকে আমরা কিভাবে আরও ভালোভাবে কাজে লাগাতে পারি? কারণ আসল কথা হলো সঠিক জ্ঞান আর সতর্ক ব্যবহার। এই দুটো জিনিসই পারে আমাদের রান্নাঘরের সাধারণ উপাদানগুলোকে সুস্থ জীবনযাপনের এক অসাধারণ হাতিয়ারে পরিণত করতে।